সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা কি? সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা হচ্ছে এইখানে বাদী বিবাদী যখন একটা মামলায় জড়ায় তখন এই মকদ্দমার বিষয় প্রমাণ করতে হয় সাক্ষ্যের মাধ্যমে। এই সাক্ষ্যের প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনের প্রয়োজন। কিভাবে আমরা সাক্ষী গ্রহণ করব, কিভাবে মামলা পরিচালনা করব, এবং ঘটনা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইন প্রয়োজন। এবং এই সাক্ষ্য আইনটা কোথায়? দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য হয়, এটা মাথায় রাখবা। তো সাক্ষ্য আইন কত সালের সাক্ষ্য আইন? 1872 সালের 1 নং আইন। সেখানে কি রয়েছে? একটি প্রস্তাবনা, 3টি খণ্ড, 11টি অধ্যায়, 167টি ধারা, ধারাও কম, 167। এবং সেই 167টি ধারার মধ্যে প্রথম অধ্যায় কি? ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় তাহলে কি? বিষয়ের প্রাসঙ্গিকতা। এটা ধারা কত? 5 থেকে 55 ধারা। আমরা প্রথমে দেখলাম প্রথম অধ্যায় ছিল ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনা মানে কি? ফ্যাক্ট। এই ঘটনার প্রাসঙ্গিকতা প্রমাণ করার জন্য আমাদের কি কি বিষয় শিখতে হয়? সংজ্ঞা, কতগুলো সংজ্ঞা ধারা 3-এ শিখতে হয়। মৌখিক সাক্ষ্য কি, দালিলিক সাক্ষ্য কি। সাক্ষ্য 2 ধরনের হয়, অরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। আর কি শিখতে হবে? ঘটনা কি, ঘটনা ইংরেজি কি? ফ্যাক্ট। এরপরে কি শিখতে হবে? বিচার্য বিষয় কি, বিচার্য বিষয় ইংরেজি কি? ফ্যাক্ট ইন ইস্যু। এরপরে শিখতে হবে বিচার্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়। এই প্রাসঙ্গিক বিষয় ইংরেজিটা হচ্ছে রিলেভেন্ট। সেখানে কি হলো বিষয়টা? ফ্যাক্ট ইন ইস্যু প্রমাণ করার জন্য আশেপাশের বিষয় যেটা বিচার্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত তাকে বলে প্রাসঙ্গিক বিষয়, রিলিভেন্ট। এই রিলিভেন্টে যখন যাব সেইখানে 2 ধরনের ইনস্ট্রুমেন্ট আসবে। একটা হচ্ছে ডকুমেন্ট আর ইনস্ট্রুমেন্ট, দলিল। দলিল দেখাইতে হবে। প্রাসঙ্গিক বিষয় হিসেবে কোনো ঘটনা প্রমাণ করার জন্য আমাকে কি প্রদর্শন করতে হবে? ডকুমেন্ট আর ইনস্ট্রুমেন্ট। এখন ডকুমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্ট কি? কোনো বস্তুর উপর লিখন বা অঙ্কন বা চিত্রাঙ্কন, যাহা কোথাও না কোথাও প্রমাণ হিসেবে আমরা কি করতে পারি? উপস্থাপন করতে পারি। আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারা যায় যেই ধরনের কোনো বস্তুর উপরে লিখন থাকবে, অঙ্কন থাকবে, চিত্রাঙ্কন থাকবে, সেটাকে বলে ইনস্ট্রুমেন্ট আর ডকুমেন্ট। এখন ডকুমেন্টে আসার পরে আমাদের সামনে প্রশ্ন আসবে, প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। এটা কি বিষয়টা? প্রুভড মানে কি? মামলার বিরোধীয় বিষয় প্রমাণের জন্য উপস্থাপিত বিষয়সমূহ বিবেচনা করিয়া আদালত যদি মনে করেন ঘটনার অস্তিত্ব আছে, তাহলে ঘটনার যদি অস্তিত্ব থাকে সেটা হবে প্রমাণিত, ইংরেজিতে হবে প্রুভড। আদালত কি করবেন? আদালতে যেই সকল বিষয় ডকুমেন্ট উপস্থাপন করবে সেই ডকুমেন্টগুলো আদালত বিবেচনা করে যদি দেখেন ঘটনা হয়েছে, তখন সেটাকে বলা হবে প্রুভড। আর উপস্থাপনের পর আদালত যদি দেখেন ঘটনার অস্তিত্ব নাই, তাকে বলবে মিথ্যা প্রমাণিত, আইনের ভাষায় ইংরেজিতে বলবে ডিসপ্রুভড। এই প্রুভড ডিসপ্রুভড আগে ক্লিয়ার হইতে হবে যে প্রমাণিত মিথ্যা প্রমাণিত কিভাবে হয়। ঘটনার অস্তিত্ব আছে, প্রুভড। ঘটনার অস্তিত্ব নাই, এটাকে হবে ডিসপ্রুভড, মানে মিথ্যা প্রমাণিত। কিন্তু ঘটনা তো আরেকটাও ঘটে। কোনো ঘটনা প্রমাণিত হইতে পারে, আবার অপ্রমাণিত হইতে পারে। কোনো ঘটনা সত্য প্রমাণিত হইতে পারে, মিথ্যা প্রমাণিত নাও হইতে পারে। এই অবস্থাটাকে কি বলে? নট প্রুভড। যখন ঘটনা প্রমাণিত হয় না কিংবা মিথ্যা প্রমাণিত হয় না, তখন তাকে বলে অপ্রমাণিত। এটারে ইংরেজিতে বলে নট প্রুভ। তাহলে আমরা এখন শিখলাম প্রুভড কি, ডিসপ্রুভড কি, নট প্রুভড কি। আমি কি আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে বলো, প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। ক্লিয়ার হইছো? জি দাদা। তাহলে যখন আমাদের রাইডা ক্লিয়ার হয়ে গেছে, আমরা সকলেই ক্লিয়ার হয়ে গেছি, এখন একটু এক কথায় বুঝাইয়া দাও তো কি প্রুভড কি, ডিসপ্রুভড কি, নট প্রুভড কি। একটা প্রুফড ওয়ার্ড হচ্ছে দিয়া। যে বিষয়টা প্রমাণিত হবে, আদালতের দ্বারা যেটা প্রমাণিত হবে। না 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 না, ডিসপ্রুভড হচ্ছে এই যে ভুল হয়ে গেছে। ঘটনার ঘটনার অস্তিত্ব আছে,
এটা হচ্ছে প্রুভড, ঘটনার অস্তিত্ব ঘটনা অস্তিত্ব আছে, আছে, এটাকে কি বলে? সেটা হচ্ছে প্রুভড। 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 হ্যাঁ, প্রুভড। আর যেটার অস্তিত্ব নাই সেটা সেটা হচ্ছে ডিসপ্রুভড। ডিসপ্রুভড। আর আরেকটাও আর ঘটনা যেটা ঘটে। এই দুইটার কোনোটাই না সেটা হচ্ছে অপ্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত হয় না, সত্যও প্রমাণিত হয় না, অপ্রমাণিত মিথ্যাও হয় না, প্রমাণিত হয় না, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে নট প্রুভড। নট প্রুভড। এটি ক্লিয়ার হয়ে যাও এই জায়গাটা। জি। প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড, এটার উপরে এমসিকিউ আসবে যে অস্তিত্ব আছে প্রুভড, অস্তিত্ব নাই ডিসপ্রুভড। ডিসপ্রুভ। হ্যাঁ, সত্য না মিথ্যাও না, এটাকে কি বলে? এটা হচ্ছে অপ্রমাণিত আর কি। ইংরেজিতে বলো নট প্রুভড। নট প্রুভ, নট প্রুভ। হ্যাঁ, তাহলে প্রুভড কয় ধরনের? 3 ধরনের। 3 ধরন। আমার ডকুমেন্টটা, একটা ডকুমেন্ট আদালতে আসলে পরে প্রুভড হবে, ডিসপ্রুভড হবে, নট প্রুভড হবে। আদালতে যখন লয়ার হিসেবে তুমি আর্গুমেন্ট করবে, তখন কোনো ঘটনার বিষয়ে এই 3টা ঘটনাই ঘটতে পারে: প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। কারণ তুমি তো সাক্ষীর সঙ্গে কথা বলতেছো, তুমি লয়ার হিসেবে আরেকজন সাক্ষীকে জেরা করতেছো, যুক্তিতর্ক উপস্থাপন করতেছো। তো সেই ঘটনাটা কি পরিণতি কি আসতে পারে? 3টা পরিণতি আসতে পারে: প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। এম আই ক্লিয়ার? জি দাদা। এটা মনে করতে হবে যে তুমি আদালতে কথা বলতেছো, তাহলেই পড়া শিখতে পারবা। এরপরে আমরা পড়েছিলাম অনুমান। অনুমান ইংরেজি হচ্ছে প্রিজাম্পশন। তো প্রিজাম্পশন কাকে বলে? হোয়াট ডু মিন বাই প্রিজাম্পশন? আমি আশা করি তোমরা সকলেই পারো, তারপরেও আমি বলি। প্রমাণ ছাড়া কোনো কিছু ধরে নেওয়াকে বলা হয় অনুমান। প্রমাণ ছাড়া, প্রমাণ মানে প্রুফড, উইদাউট প্রুফ সামথিং এলস, এটাকে কি বলে? প্রিজাম্পশন। প্রিজাম্পশন। তো প্রিজাম্পশন আমরা কয়ভাবে করতে পারি? 3 ধরনের করতে পারি। জি স্যার। প্রিজাম, অনুমান করতে পারি, তাই না? আকাশে, জি স্যার। আকাশে ডাকছে, বৃষ্টি হইতে পারে, এটাকে বলে ম্যাপ প্রিজম, নাকি? জি। কালো অন্ধকার হয়ে গেছে চতুর্দিক, এটাকে বলে শ্যাল প্রিজম। অবশ্যই অনুমান করব। আকাশ কালো হয়ে গিয়েছে, এর মানে কি বৃষ্টি আসবেই, নাকি? জি স্যার। বৃষ্টি পড়ছে, এটা কি চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। চূড়ান্ত তাহলে কনক্লুসিভ প্রুফ। অনুমান 3 ধরনের হবে: ম্যাপ প্রিজম, শ্যাল প্রিজম, শেল কনক্লুসিভ কনক্লুসিভ। প্রুফ। এর মধ্যে অখণ্ডনীয়, অখণ্ডনীয় প্রমাণ কোনটি সেটা বলো। 3 ধরনের প্রমাণকে বাকি দুইটাকে, প্রথম দুইটাকে খণ্ডন করা যায়। কনক্লুসিভ প্রুফ মানে কি? এটাকে আর খণ্ডন করা যায় না, অখণ্ডনীয় প্রমাণ। যেমন মনে করো, বিবাহ, বিবাহিত স্ত্রী থাকাকালে সন্তানের জন্মই হওয়ার বৈধতার চূড়ান্ত প্রমাণ। জি একজন স্যার। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী তাদের বিবাহ যতক্ষণ বজায় থাকবে ততক্ষণই সে স্বামী স্ত্রী, ঠিক কিনা? জি স্যার। তো এরপরে স্বামী স্ত্রী থাকার কারণেই তো তার কি হয়েছে? সন্তান হয়েছে। জি স্যার। এখন যদি কেউ বলে না এই সন্তান তার না, এটা কি কেউ মানবে? আইন মানবে, সমাজ মানবে, ধর্ম মানবে? মানবে না। কারণ কি? যেহেতু আমি তাকে টাইটেল দিয়েছি হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এরপরের ঘটনাটার নামই হচ্ছে সন্তান, তাই না? জি স্যার। তো এটা অখণ্ডনীয়, এটাকে খণ্ডন করা যায় না। এই প্রমাণকে বলা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। সাক্ষ্য আইনের 41 এবং 112 ধারা। এই যে কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত সাক্ষ্য আইনের ধারা কত? 41 ধারা আর 112 ধারা। আর ওখানে যে উপরে বলছিলাম ম্যাপ প্রিজম, অনুমান করতে পারে। যেমন চুরি হওয়ার পর চুরাই মাল যার কাছে পাওয়া যায়, আদালত ধরে নিতে পারে হয় সে চুরি করেছে, না চুরির হয় সাথে চুরাই মাল সম্পৃক্ত। গ্রহণ করেছে। জি স্যার। ধরো এই যে আমি অনুমান করতে পারি চুরি হওয়ার পর চুরাই মাল যার কাছে পাওয়া যাবে, আদালত কি ধরবে? অনুমান দুইটাই করবে, হয় সে চুরি করেছে,
নতুবা না হলে সে চোরাই চোরাই মাল মালকে ক্রয় করবে। গ্রহণ করেছে। এই যে অনুমান, এটাকে হুম, বলে মেপ্রিজম। এটা খণ্ডন কইতে পারে। এটা কেন খণ্ডন জি হইতে স্যার। পারে? কারণ যাকে চুরের অভিযুক্ত করা হয়েছে সে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে প্রমাণ করতে পারে আমি চুরিও করি সে নাই, চুরি করে। আমি চোরাই মাল গ্রহণও করি নাই। জি স্যার। ঠিক কি না? এর জন্য এটা কি কি ধরনের প্রমাণ? অনুমান? এই এটা ইরেক্টেবল। হলো ইরেক্টেবল। খণ্ডনযোগ্য অনুমান। হ্যাঁ, খণ্ডনীয়। ইংরেজিতে কি বলে? ইয়ে বলো তো রাইদা। দাদা আমি বুঝার চেষ্টা করছি, আরেকবার বলেন। আমি এই যে বোঝার চেষ্টা, তোমার অমনোযোগিতা অসম্ভব। তুমি যখন সাক্ষ্য আইন পড়াচ্ছি, তুমি তোমার সামনে সাক্ষ্য আইনের বইটা রাখবা, আমার জি কথা দাদা আছে। শুনবা, তোমার বইয়েরটাও দেখবা। আমি বলেছি খণ্ডনীয় অনুমান ইংরেজি কি? বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে ইরিটেবল প্রিজাম্পশন। আচ্ছা, অর্থাৎ যেই প্রমাণ কি করা যায়, খণ্ডন করা যায়, যেটা আমি প্রমাণ দিলাম, তো এটা সাক্ষ্য আইনের কোন কোন ধারা? প্রিজন সংক্রান্ত ধারা কত? 7 ধারা স্যার। না, সাক্ষ্য আইনের কোথায় অনুমান করতে পারে মে প্রিজন সংক্রান্ত সাক্ষ্য আইনের ধারা কত থেকে কত? এটা শিখাইছিলাম আমি, রহিমা। 86 ধারা, অনুমান 87 ধারা, 88 ধারা, 90 ধারা, 114 ধারা। জি স্যার। আমরা এইভাবে পড়তে আমি হবে তো, ওই যে মে না আমি প্রিজন। স্যার ওই হ্যাঁ, বুঝতে পেরেছি। ধারা অনুমান সংক্রান্ত ধারা 4। আর আমি বলেছি মে প্রিজম সংক্রান্ত সাক্ষ্য আইনের ধারা কি কি? হ্যাঁ 86 থেকে 88 ধারা, 90 ধারা, 114 ধারা, 76 ধারা, এখন তোমাদের দায়িত্ব 79 ধারা হইলো হতে 85। এই ধারাগুলো কি সম্পর্কিত এটা জেনে রাখা। জি স্যার। এরপরের প্রশ্ন হইলো সেলফ প্রিজম সংক্রান্ত সাক্ষ্য আইনের ধারা কি কি? 79 থেকে 85 এবং 105। হ্যাঁ 89, 89, 105। 105। তো জি 105 তাহলে মে প্রিজনের বাংলা কি? অনুমান করতে পারে। আর সেলফ প্রিজনের বাংলা কি? অনুমান করবে। না না, এই তো এমসিকিউ ভুল হয়ে গেল। অবশ্যই অনুমান অবশ্যই করবে। অনুমান করবে, অবশ্যই অনুমান করবে। কথাটা এভাবে মনে রাখতে হবে। মেপ্রিজম মানে জি কি? অনুমান করতে পারে। অবশ্যই অনুমান করতে পারবে। আর সেলফ প্রিজমের আর মানে বাংলা সেলফিজম কি? মানে তো অবশ্যই অনুমান করবে। অবশ্যই অবশ্যই অনুমান করবে। জি অবশ্যই স্যার। অনুমান করবে। এরপরে চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, এটার বাংলাটা কি বলো? চূড়ান্ত প্রমাণ। না না, এই চূড়ান্ত প্রমাণ একটা, আরেকটা অখণ্ডনীয় প্রমাণ। চূড়ান্ত প্রমাণ অখণ্ডনীয় অনুমান। পাবলিক, অখণ্ডনীয় প্রমাণ। পরীক্ষার অখণ্ডনীয় হলে অনুমান। এমসিকিউ তে চলে আসলো চূড়ান্ত প্রমাণ না লিখে হ্যাঁ দিয়ে দিল অখণ্ডনীয় প্রমাণ, কিংবা অখণ্ডনীয় না অখণ্ডনীয় দিয়ে অনুমান। দিয়ে দিল চূড়ান্ত প্রমাণ, তখন তুমি তো জি একটা স্যার। শিখলে বিপদে পড়ে যাবা। জি স্যার। জি স্যার। তাহলে আমার প্রথম অধ্যায়ে কি ছিল? ঘটনার প্রাসঙ্গিকতা, তাই না? জি স্যার। ঘটনার প্রাসঙ্গিকতা এইগুলাই আমরা পড়ে ফেললাম। এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিষয়ের প্রাসঙ্গিকতা। এটা কত থেকে কত ধারা? 5 থেকে 55 পাঁচ ধারা। থেকে আমরা এখন শিখব বিষয়ের প্রাসঙ্গিকতা। বিষয় ইংরেজিতে কি শিখেছিলাম? ফ্যাক্টিন ইস্যু। ইস্যু। বিষয়ের প্রাসঙ্গিকতা মানে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। ধারা কত? 5। তাহলে এই যে মোকদ্দমার বিষয়ে সাক্ষী কয়টি কয়টি বিষয়ে সাক্ষী দিতে পারে? প্রথম প্রশ্ন, 2টা বিষয়ে। একজন সাক্ষী দেওয়ার জন্য আদালতে উঠে সে কয়টা বিষয়ে সাক্ষী দিতে পারবে? তার বাউন্ডারি কি? দুইটা 2টি। বিষয় সাক্ষী দিতে পারে। একটা হচ্ছে বিচার্য বিষয়, আর একটা কি আরেকটা প্রাসঙ্গিক হচ্ছে বিষয়। প্রাসঙ্গিক বিষয়। তাহলে এটার ইংরেজি বলো। বিচার্য বিষয় ইংরেজি কি? ফ্যাক্টিন ফ্যাক্টিং ইস্যু। ইস্যু আর আর রিলেভেন্ট। রিলেভেন্ট রিলেভেন্ট ইস্যু। ফ্যাক্ট। ফ্যাক্ট রিলেভেন্ট ইস্যু এন্ড রিলেভেন্ট ইস্যু। ফ্যাক্টিং রিলেভেন্ট। ইস্যু, রিলেভেন্ট ইস্যু ইংরেজিতে এইভাবে শিখবা। তো কি হইলো ঘটনা? একজন সাক্ষী আদালতে
তার বাউন্ডারিটা কি? দুইটি বিষয়ে সাক্ষী দিতে পারে, এর বাইরে সাক্ষী দিতে পারে না। এর মানে কি? জি যে এই বিষয়ে মোকদ্দমা হয়েছে সেটাকে বলে বিচার্য বিষয়। বিচার্য বিষয় আর এই বিচার্য বিষয়ে প্রমাণ করার জন্য যে বিষয় সম্পর্কিত তাকে বলে প্রাসঙ্গিক বিষয়। স্বাভাবিক এই বিষয়। কথাটা একদম ক্লিয়ার হয়ে যেতে হবে যে বিচার্য বিষয় জি কি, যেই বিষয়ে আদালত, এই দেখো বিচার্য বিষয় কি যদি বলে তখন কিন্তু এক কথায় উত্তর দিতে হবে এইভাবে: বাদী যা দাবি করে, বিবাদী যা অস্বীকার করে তাকে বলে বিচার্য বিষয়। তাইলে বাদী বাদী, হ্যাঁ, বাদী কিভাবে দাবি দল করলো? বাদী আরজির মাধ্যমে যা দাবি করে, বিবাদী লিখিত জবাবের মধ্যে যা অস্বীকার করে তাকে বলে বিচার্য বিষয়। করে বিবাদী লিখিত জবাবে বুঝলাম? এটা বোঝার জন্য যে এই যে আমরা বারবার বলতেছি ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট ইন ইস্যু, হোয়াট ডু মিন? অর্থাৎ স্বীকার করে। বাদী আরজির মাধ্যমে যা দাবি করলো আর বিবাদী লিখিত জবাবে যা অস্বীকার করলো। ঘটনাটা কি হইলো? জি তাহলে তো একজন দাবি করলো আর একজন অস্বীকার করলো, মামলা তো শেষ হয়ে যায়, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। কিন্তু মামলা তো শুরু হইলো, এই যে এখান থেকেই মামলা শুরু। বাদী দাবি করলো আরজির মাধ্যমে, বিবাদী লিখিত জবাবের মধ্যে অস্বীকার করলো, এখানেই বিচারকের প্রয়োজন। বিচারক জি স্যার। দুটো বিষয় বিবেচনা করে ঘটনা খুঁজে বের করবে। ঘটনা খুঁজে বের করবে, অস্তিত্ব আছে প্রুভড, অস্তিত্ব নাই ডিসপ্রুভড, Proved, সত্যও নাই মিথ্যাও নাই নট প্রুভড। not proved. হ্যাঁ, অস্তিত্ব আছে মামলা চলবে, অস্তিত্ব নাই ডিসমিসাল অফ সুট, নাকি? জি সত্যও স্যার। নাই মিথ্যাও নাই, অ্যাবেট হয়ে যাবে, অচল হয়ে যাবে। দেখছো ঘটনা মামলা কিভাবে শুরু হইলো এখন কথার মধ্যে দিয়া? জি স্যার। এটা কোর্টে উঠলাম, তো আমি দাবি করলাম আমি বাদী, তুমি বিবাদী, লিখিত জবাবে না না এটা মিথ্যা, তো মামলা এমনি শেষ হয়ে যায়, তাই না? জি কিন্তু মাঝখানে বিচারকের প্রয়োজন। বিচারক বসে কি কি বিষয় দেখতেছে? দলিল দেখতেছে। এই যে আসলো দলিল জি পড়াইছিলাম না, ডকুমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ জি স্যার। এই দেখো ডকুমেন্ট চলে আসলো, ডকুমেন্ট দেখে জাজ সাহেব কি করবেন? প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, প্রুভ, তো ডিসপ্রুভ, নট প্রুভ, মামলা শুরু হয়ে গেল। হইলো কি না বলো? জি এখন মামলা কিভাবে শুরু হইলো এটা বুঝাইতে পেরেছি? স্যার। সাধারণভাবে তো আমরা বলতে পারি যে একজন বলছে আরেকজন অস্বীকার করছে, তাহলে তো এখানে বিচার বিচার শেষ, ঠিক কিনা? কিন্তু আদালতের দায়িত্ব হইলো এটা বিচার্য করার ডকুমেন্টারি। আর ডকুমেন্ট যখন আসবে তখনই সাক্ষ্য প্রমাণ চলে আসবে। আর সাক্ষ্য প্রমাণ যখন চলে আসবে সেখানে কোন আইন চলে আসবে? সাক্ষ্য আইন। এখন এই যে চলে আসলো, তাই তো। তো আমার পাঁচ ধারায় বলছে বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এটা হলো এমসিকিউ, কয়টি বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে? উত্তর হবে দুইটি বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, পারেন। নাকি? জি এরপরের স্যার। প্রশ্ন আসতে পারে বিচার্য বিষয় কাকে বলে, প্রাসঙ্গিক বিষয় কাকে বলে, আমি অলরেডি এটা বলে ফেলেছি। জি স্যার। এরপরে আর কি বলছে, আর কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে? একই কাজের অংশ হইলে প্রাসঙ্গিক। সাক্ষ্য দেওয়া যেতে পারে, ধারা কত? 6। জি স্যার। বিচার্য ঘটনার উপলক্ষ বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, ধারা কত? 7। 7। কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী আচরণ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে, ধারা কত? 8। 8। সাধারণ অভিপ্রায় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে, ধারা কত? 10। সাক্ষ্য দেওয়ার সময় অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের যে কোনো একজনের কথা, বিবৃতি, কাজ সকল ক্ষেত্রে কি হবে? রিলিভেন্ট। প্রাসঙ্গিক। তার সঙ্গে এটা মনে রাখবা 10 দ্বারা আসবেই। সাধারণ অভিপ্রায়, সাধারণ অভিপ্রায় কি প্রাসঙ্গিক কিনা প্রশ্ন আসবে। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়ের ইংরেজি কি? কমন ইন্টেনশন। কমিউনিটি। কমন ইন্টেনশন ইজ টু বি রিলেভেন্ট, আনসার হবে ইয়েস। কমন ইন্টেনশন কি? অপরাধমূলক ষড়যন্ত্রে
অংশগ্রহণকারীদের অর্থাৎ ৩ জনে মিললে ২ জনে মিললে যুক্তি করলো, রহিমা ওইদিকে যায় সময় তার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যাবে। তাহলে ২ জনে যুক্তি করেছিল। এরপরে ব্যাগ ছিনতাই করে দৌড়াদৌড়ি করলো, পুলিশে ধরলো। একজনে বলল, হ্যাঁ রহিম আমার সঙ্গে যুক্তি করেছিল ওই ব্যাগটা ছিনতাই করার জন্য। আদালত এটা গ্রহণ করবে। এটা কি হচ্ছে? প্রাসঙ্গিক। এটাই হচ্ছে সাধারণ অভিপ্রায়। সাধারণ অভিপ্রায়টার মধ্যে কি থাকবে? অপরাধমূলক ষড়যন্ত্র। ষড়যন্ত্র কমন থাকবে। ইনটেনশনের মধ্যে কি থাকতে হবে? এক বা একাধিক লোক থাকতে হবে। আর কি থাকতে হবে? অপরাধমূলক মূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র। হ্যাঁ, এটা আমার 10 দ্বারা চলে গেল। একটু একটু বুঝে চলে গেলে আমরা ভিতরে আরো অনেক কিছু আছে বুঝতে পারবো। জি স্যার। এরপরে বলছে পিলে অফ এলিবি 11 11 ধারা। ধারা অন্য 13 এই জোড়াত। পিলে অফ এলিবির সাধারণভাবে মনে রাখবা যে বলছে মামলায় বাদী বলছে রহিম আমার বাড়ি থেকে ডাকাতি করেছে, আসামি করেছে রহিমকে। রহিম লিখিত আদালতকে বলছে মিথ্যে কথা, যেই দিন তারিনো ডাকাতি হয়েছে ঢাকায় আমি ছিলাম তখন সিলেট। এই যে প্রমাণ, এই যে আমার টিকিট, এই যে প্লেনের টিকিট, এই যে রেলের টিকিট, আমি এই টিকিট কেটে ওই দিন ওই হোটেলে ছিলাম সিলেটে। অর্থাৎ কি আসামি কর্তৃক দাবি করা যে ঘটনার সময় সে অন্যত্র ছিল। যখন কোনো আসামি আদালতে তার অভিযোগের বিপরীতে এইরকম বক্তব্য দেয়, এটাকে আইনের ভাষায়, সাক্ষ্য আইনের ভাষায় বলা হয় পিলে অফ এলিবি। এলিবি। তাহলে এটা আমাদের খুব সহজে শেখা হয়ে যাবে। পিলে অফ এলিবি কি? রাইদা বলো। একটু একটু বলতে হবে তোমাদের, না হইলে তো আমি বুঝবো না তোমরা কিছু বুঝছো। পিলে অফ এলিবি বলতে আমরা কি বুঝলাম? আসামি কর্তৃক দাবি করা হয় যে ঘটনার সময় সে সে অন্যত্র ছিল। ছিল। এটা মুখস্থ করে নাও। পিলে অফ এলিবি 11 ধারা, সাক্ষ্য আইনের 11 ধারায় পিলে অফ এলিবি মানে কি? আসামি কর্তৃক দাবি করা হয় যে ঘটনার 11 সময় সে আবার অন্যত্র ছিল। 11 আর হলো 105 ধারা স্যার। হ্যাঁ, এটা না, 5 ধারা হইলো ব্যতিক্রম। এই তো ব্যতিক্রম না তখন না না, এটা আসে। 11 আর এটা তুমি ব্যতিক্রম না। বলতেছে 5 ধারায় বলতেছে, 105 ধারায় বলতেছে আপনি যে আমারে শাস্তি দিচ্ছেন আমার ব্যতিক্রম আছে 105 ধারায়, ওইটা দাবি করা। আর পিলে অফ এলিবি হলো এই যে প্রথমেই দাবি করা, বিচারের প্রথমেই বলছে আপনি যে আমার আসামি বানাইছেন, আমি তো ঢাকায় ছিলাম না, আমি সিলেট ছিলাম, আমি কিভাবে এখানে আসলাম? ঠিক এইটা। ওকে স্যার। এর পরের বিষয় হচ্ছে স্বীকৃতি। 17 ধারা। স্বীকৃতি, বিবৃতি, স্বীকারোক্তি, 3টা বিষয়। এটা 17 ধারার সঙ্গে 3টা বিষয় যুক্ত। ইংরেজিতে বললে স্টেটমেন্ট, আমরা অ্যাডমিশন, 11 পরে কনফেশন। 17 কি 11 হয়েছে? ধারার পরে 17। হ্যাঁ, 11 থেকে 17তে চলে গেলাম। আচ্ছা আমরা 17 ধারা থেকেই মূল পড়াটা শুরু হইল। জি স্যার। মূল পড়াটা কি? 17 ধারার কি সেটা? স্বীকৃতির সংজ্ঞা। 17 ধারায় কি রয়েছে? স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতি ইংরেজি কি? অ্যাডমিশন। স্বীকৃতি ইংরেজি কি? আইনের অ্যাডমিশন। ভাষায় অ্যাডমিশন। অ্যাডমিশন, অ্যাডমিশন। হ্যাঁ, এই অ্যাডমিশন বুঝতে গেলে 3টি জিনিস বুঝতে হবে। স্টেটমেন্ট কি, অ্যাডমিশন কি, কনফেশন কি ইংরেজিতে। বাংলায় যদি বলি বিবৃতি, স্বীকৃতি, স্বীকারোক্তি। সেটা কি? কোনো বিষয়ে অভিমত, এক বা একাধিক ব্যক্তি যখন অভিমত দেয়, অপিনিয়ন দেয় কোনো বিষয়ের উপরে, তাকে বলে বিবৃতি বা বিবৃতি। বা স্টেটমেন্ট। বিবৃতি বা স্টেটমেন্ট। স্টেটমেন্ট। কোনো বিষয়ে যখন এক বা একাধিক ব্যক্তি অপিনিয়ন অভিমত দেয়, তাই না? জি স্যার। তো এটাকে বলে স্টেটমেন্ট। আর যখন এই স্টেটমেন্টের ভিতরে যখন বিচার্য বিষয়ের বা প্রাসঙ্গিক বিষয়ে ইঙ্গিত বহন করে, যখন স্টেটমেন্টটা আসলো
স্টেটমেন্টের মধ্যে যদি কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ইঙ্গিত থাকে তখন তাকে বলে স্বীকৃতি বা অ্যাডমিশন। স্বীকৃতি বা Admission. অ্যাডমিশন। আর অ্যাডমিশনের মধ্যে যদি দুঃস্বীকার থাকে তখন তাকে বলে কনফেশন। এইভাবে বুঝতে হবে। অভিমতকে বলে স্টেটমেন্ট, ইঙ্গিতকে বলে অ্যাডমিশন, আর অ্যাডমিশনের মধ্যে দুঃস্বীকারকে বলে কনফেশন। এই তিনটা কথা একদম ক্লিয়ার হয়ে যেতে পারে আগের মতো, ওই যে অনুমানের উপরে। অভিমতকে কি বলে রাইদা? অভিমতকে কি বলে রাইদা? রাইদা কি আছে? অভিমত হচ্ছে দাদা স্টেটমেন্ট, স্টেটমেন্ট বা ওপিনিয়ন, স্টেটমেন্ট অপিনিয়নকে বিবৃতি। স্টেটমেন্ট বলে। আর স্টেটমেন্টের জি। মধ্যে যদি আর ইঙ্গিত অ্যাডমিশন থাকে হচ্ছে স্টেটমেন্টে, হ্যাঁ, বিচার্য বিষয়ের ইঙ্গিত থাকে সেটা অ্যাডমিশন, আর অ্যাডমিশন। স্টেটমেন্টে দোষ স্বীকারোক্তি থাকলে না, সেটা কনফেশন। অ্যাডমিশনের দুঃস্বীকারোক্তি থাকলে কনফেশন। সিরিয়ালি বলবা। আচ্ছা, অ্যাডমিশন, ওকে, সরি দাদা। অপিনিয়ন, অপিনিয়নকে বলে স্টেটমেন্ট। আর জি। অপিনিয়নের মধ্যে যদি তোমার গিলটি মাইন্ড থাকে, ইঙ্গিত থাকে, বিচার্য বিষয়ের, তখন হ্যাঁ, তাকে ইঙ্গিত থাকে, অ্যাডমিশন। আর অ্যাডমিশনের মধ্যে অ্যাডমিশন যদি বলে। কি আর থাকে, অ্যাডমিশনে দোষ দুঃস্বীকার, স্বীকার করলে সেটাকে তাকে বলে কনফেশন বলে। কনফেশন। শেষ, এটা হয়ে গেল। জি। এখন আমাদের সামনে প্রশ্ন হইলো কনফেশন কয় ধরনের হয়। এই যে আমাদের এখন মূল মামলার দিকে ঢুকতেছি, এই যে আমাদের বাস্তবে যা হয়, জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল। এই যে সেনা Confession. গভর্নমেন্টের পতন হইলো কিসের জন্য? এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা, ঠিক কিনা? Oh, আচ্ছা, yes, sir. ঠিক এইরকম কনফেশন দুই ধরনের হয়, বিচারিক স্বীকারোক্তি, একটা হচ্ছে বিচার Richard বহির্ভূত Bobby. স্বীকারোক্তি। এখন তোমরা বলতে পারবা যে কনফেশন কয় প্রকার? দুই প্রকার, বিচারিক স্বীকারোক্তি, বিচার বহির্ভূত স্বীকারোক্তি। জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। তারপরে বলতে পারবা বিচারিক স্বীকারোক্তি কি? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে স্বীকারোক্তি তাকে বলে বিচারিক স্বীকারোক্তি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে স্বীকারোক্তি তাকে কি বলে? বলো। Judicial. সেটাকে জুডিশিয়াল কনফেশন। জুডিশিয়াল কনফেশন। ম্যাজিস্ট্রেটের বিপরীত ভাবে বলে দিবা, ম্যাজিস্ট্রেটের উপস্থিত ছাড়া অন্য যে কোনো লোকের নিকট স্বীকারোক্তি তাকে কি বলে? এক্সট্রা জুডিশিয়াল স্বীকারোক্তি, এক্সট্রা জুডিশিয়াল Judicial. কনফেশন। এটা কার কাছে করা যায় দাদা, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন? Police. ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য যে কোনো ব্যক্তিটা, পুলিশ হইতে পারে, মানুষ হইতে পারে, ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, ইচ এন্ড এভরি বডি। এটা হয়ে যাবে কি? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। Confession. অর্থাৎ কনফেশনের শর্তটা কি? কিন্তু যদি পুলিশ বাদে অন্য কেউ হয়, কর্মকর্তা বাদে, স্বীকৃত কর্মকর্তা বাদে, সেটা কি গ্রহণযোগ্য হবে? আপনার এটার উত্তর তো নিচে আসতেছি, কিন্তু অগ্রহণযোগ্য এখন দিয়ে দিলাম। অগ্রহণযোগ্য, ইররিলেভেন্ট। অর্থাৎ এখানে আমাদের পরিষ্কার কথা, কনফেশনটা হইতে হবে প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। কনফেশনটা তাহলে কোথায় হইতে হবে? এটা আগে ক্লিয়ার হও। ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি হইতে হবে? স্বীকারোক্তি করতে হবে। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যে স্বীকারোক্তি তাকে বলে জুডিশিয়াল কনফেশন। বিপরীত দিকে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে যে স্বীকারোক্তি তাকে কি বলে? Extrajudicial confession. এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। ক্লিয়ার? এই কনসেপ্টের উপরে সব পড়া পড়তে হবে, এই কনসেপ্টের উপরে সকল সমস্যার সমাধান করতে হবে। যখন এটার উপরে প্রবলেম আসবে মাথায় এইটাই থাকবে, ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল, ম্যাজিস্ট্রেট নাই, এক্সট্রা জুডিশিয়াল। ক্লিয়ার? মানে মাথার মধ্যে এই কনসেপ্ট গুলো না রাখলে যে প্রবলেম পরীক্ষায় আসবে সমাধান করতে পারবা না। Yes, sir. যে আমার সামনে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল, আমার সামনে ম্যাজিস্ট্রেট নাই, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। হয়ে গেল, শেষ এটা। এরপরে ধারা 21 বলছে যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার বিপক্ষে প্রমাণ করা যায়। যেই ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। এটার সহজ বাংলা হইল, যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার বিপক্ষে যাবে। এটা তো স্বাভাবিক,
তুমি পুলিশের জি নিকট স্যার। বা ম্যাজিস্ট্রেটের নিকট বলেছো যে হ্যাঁ আমি এই চুরিটা করেছি, তাহলে এটা কি হলো? জুডিশিয়াল কনফেশন হইলো কিনা? জি স্যার। তো যখন তুমি ম্যাজিস্ট্রেটের সামনে বলেছো যে আমি চুরি করেছি, এই শিকারটা তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল? অর্থাৎ যে বিপক্ষে। বিপক্ষে, অর্থাৎ এই শিকারের উপরে ভিত্তি করে তার কি হবে? শাস্তি হবে। কি হবে? 21 ধারার বক্তব্য হইলো এইটাই, যেই ব্যক্তি স্বীকার করে তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ করা যায়, তার বিরুদ্ধে স্বীকৃতি কি করা যায়? বিপক্ষে যাবে। অর্থাৎ যে ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে। বিপক্ষে যাবে। এটার এই যে যে ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি কনফেশন তার বিপক্ষে যাবে, এর ব্যতিক্রম কয়টি? তিনটি। ব্যতিক্রম কয়টি? তিনটি। এই 21 ধারায় বলছে যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার বিপক্ষে যাবে, এর ব্যতিক্রম তিনটি। কি মানে কি? উদাহরণ দিয়ে, যে যে বলল আমি চুরি করেছি, হ্যাঁ আমি চুরি করেছি, তার জন্য তার শাস্তি হবে, তার বিপক্ষে চলে গেল। কিন্তু ব্যতিক্রম কি? যদি মৃত্যুকালীন ঘোষণা, পাগলে কথা বলে, অন্যভাবে প্রাসঙ্গিক হয়, তা এই তিন ধরনের ক্ষেত্রে স্বীকৃতি তার বিপক্ষে যাবে না। যেমন মনে করো মৃত্যুকালীন ঘোষণার মধ্যে বলল রহিম আমারে মাইরা ফালাইছে, সঙ্গে সঙ্গে রহিমের শাস্তি হয়ে যাবে। যে স্যার বলছে মৃত্যুকালীন ঘোষণা আর বলো, হ্যাঁ বলো। মৃত্যুকালীন ঘোষণা, তারপর পাগল পাগল। জি স্যার। আর অন্যভাবে প্রাসঙ্গিক 29 ধারা। ভাবে। অর্থাৎ জি অন্যভাবে স্যার। প্রাসঙ্গিকটা কি? রহিমা করিমাকে বলল এই তুই কাউরে কইস না, আমি দেখছি স্যারে সিগারেট খাইছে, নাকি? জি স্যার। এখন এই কইতেছেন না গু, আমি ওয়াদা করছি কেউরে কমু না। এখন আদালতে গিয়া প্রমাণ হইলো স্যারে সিগারেট খায়, প্রমাণ দিবা কি? রহিমারে ডাকলো, এই স্যারে কি সিগারেট খাইছে? সে কইলো খাইছে। এখন বলছে আরে তুই না আমার লগে ওয়াদা করছিলি, কথা কবি না। এই অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। এই অজুহাতে কি হবে? অপ্রাসঙ্গিক এটা হবে। হ্যাঁ, প্রাসঙ্গিক এই যে হবে না। গোপনীয়তার শর্তে, বুঝছো? এই 29 ধারাতে জি গেলে স্যার। আমরা এটা পাবো। হুম। তাইলে আমরা 21 ধারায় তিনটি ব্যতিক্রম পেয়ে গেলাম: মৃত্যুকালীন ঘোষণা, এরপরে পাগল, অন্যভাবে প্রাসঙ্গিক। এই তিনটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। কি হবে? যেই ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি সেই ব্যক্তির বিপক্ষে যাবে না। আমরা এতক্ষণ 21 ধারায় পড়েছি যে ব্যক্তি স্বীকার করে স্বীকৃতি তার কি হবে? বিপক্ষে এটার যাবে। বিপক্ষে যাবে। কিন্তু কিন্তু এই তিনটি ব্যতিক্রম যে এই ক্ষেত্রে হচ্ছে তিনজনের কথা বিপক্ষে যাবে বিপক্ষে না। যাবে না। জি স্যার। Yeah? জি স্যার। এইগুলো হইলো বুঝার। তারপরে না তুমি এমসিকিউ পারতা, যে এরকম প্রবলেম দিবে, যে এই ধরনের সমস্যা দিবে, তুমি এই পয়েন্টগুলো যখন মাথার মধ্যে ঢুকাইবা, বুঝবা, মনে রাখবা, তখন দেখবা যে ইউ ক্যান ডু এনিথিং ইন এভরিথিং। বুঝছো? এরপরে জি আমরা স্যার। চলে যাব, আমরা এগুলা পড়িয়েছি, যেহেতু রাইদা জয়েন করেছে এর জন্য আমি রিভিশনের মতো করে পড়িয়ে যাচ্ছি। আমার তো ভালো হয়েছে, আমি তো এইগুলো পড়ার জন্য যে ভালোভাবে ক্লাসগুলো করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। আজকে একদম নিরিবিলি ক্লাসগুলো করতেছি, ভালো লাগতেছে। এরপরে বলা হয়েছিল ওকে যে স্যার, রাইটাপুর কারণে আমিও পাইলাম। হ্যাঁ, তো আবার থ্যাংক ইউ 22 দাদা। 22 ধারায় বলেছে দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। এমসিকিউ আসতে পারে, দলিলের বিষয়ে দলিলের মাধ্যমেই প্রমাণ করতে হয়, এটা আমরা সাধারণ নিয়ম জানি। কিন্তু 22 ধারায় বলছে না না, দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। অর্থাৎ একটা দলিলের মধ্যে একটা জিনিস লিখা আছে, আমি লিখেছি, আমার আত্মীয় স্বজন বা আমার ভাই ব্রাদার যদি বলে যে এই দলিলের লেখাটা তার, এটা আদালত গ্রহণ করবে। অর্থাৎ দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি কি করা যায়? প্রাসঙ্গিক হয়। আমরা কিন্তু প্রাসঙ্গিক। পড়তেছিলাম প্রাসঙ্গিকতার বিষয় নিয়ে। এর জন্য বলছে দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি কি প্রাসঙ্গিক? প্রশ্নটা এরকম আসতে পারে। তো আমরা উত্তর দিব প্রাসঙ্গিক। এরপরে বলছে দেওয়ানি মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক। এটা কত ধারা? 23 ধারা।
এখন আমরা শিখব সাক্ষ্য আইনে অপ্রাসঙ্গিক বা ইরিলিভেন্ট সেকশন কোনগুলো। ইরিলিভেন্ট ইরিলিভেন্ট মানে কি আদালত গ্রহণ করবে না, অর্থাৎ ইরিলিভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক। কোনটা কোনটা? অপ্রাসঙ্গিক। হ্যাঁ, অপ্রাসঙ্গিক সেকশন হচ্ছে 24, 25, 26, 52, 54। এটা লিখে ফেলো ইরিলিভেন্ট সেকশন, রাইটা লিখে ফেলো ইরিলিভেন্ট সেকশন 24, 25, 26, জি 52, 25 হ্যাঁ আর 54। 52 54 কেন অপ্রাসঙ্গিক আমরা এখন ব্যাখ্যা দিব। বলছে যদি কোনো সাক্ষীকে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকৃতি আদায় করা হয় তাহলে ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। অপ্রাসঙ্গিক। অর্থাৎ ভয়, ভীতি, প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকৃতি রিলিভেন্ট অর ইররিলেভেন্ট কি হবে উত্তর? ইররিলেভেন্ট। ধারা কত? 24। ধারা কত? 24। আবার 24 এর বিপরীত ধারা দেখো 28 ধারা বলছে প্রলোভন, ভীতি, প্রতিশ্রুতি অপসারণের পর স্বীকৃতি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। কথা কিছু বোঝা গেছে? পুলিশ পিটাইয়া স্বীকৃতি নিল 24 ধারায়, আদালত এটা গ্রহণ করবে না। করবে আবার না। জি 28 স্যার। ধারায় কোন রকম পিটাপিটি নাই, স্বীকার করলো, আদালত এটা গ্রহণ করবে। এই 24-এর বিপরীত ধারা কত? সেকশন 28। সেকশন 24। 24 এর বিপরীত 24 এর হচ্ছে 28। 28 কি এটার ব্যবধান কি, পার্থক্য কি? 24 ধারায় পিটাপিটি কইরা স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, ভয় আর 28 ধারায় প্রদর্শন করা। পিটাপিটি ছাড়া স্বীকারোক্তি প্রাসঙ্গিক। জি স্যার। এইভাবে এই পড়াগুলো মনে রাখতে হবে, আর না বুঝবা না। দাদা 25 এটা একটু আরেকবার বলেন 24 আর কোন সেকশন বলতেছিলেন 54 24 না 24-এর বিপরীত ধারা হচ্ছে 28 ধারা। হ্যাঁ হ্যাঁ 24 আচ্ছা ধারার পড়াটা কি বলছে? পুলিশে প্রলোভন দিয়েছে, ভীতি প্রদর্শন করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। এই তুই 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 ইয়ে কর, স্বীকার কইরা বালা, তোরে একটা শার্ট দিব। এই তোরে মাইরা বালামু, তুই স্বীকার কইরা বালা। এই তুই স্বীকার কইরা বালা, তোরে ইয়ে ডাকা চিড়াখানা দেখামু। এই সবগুলো এর মধ্যে পড়ে। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে ভয়, ভীতি মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি কি রিলিভেন্ট অর ইররিলেভেন্ট? ইরিলিভেন্ট। ইররিলেভেন্ট। সেকশন কত? 24। 24। আবার ভয়, ভীতি, প্রলোভন ছাড়া স্বীকারোক্তি সেকশন কত? 28। 28। এটা কিরকম, রিলিভেন্ট অর ইররিলেভেন্ট? রিলিভেন্ট। রিলিভেন্ট মানে কি প্রাসঙ্গিক। তাহলে 24-এর বিপরীত ধারা কত? 28। 28। আচ্ছা, তাহলে 24 এবং 28 বোঝা গেছে। জি স্যার। এরপরে জি দাদা চলে যাও 25-এ। বলছে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 25 ধারায় বলছে যে পুলিশের সামনে এই যে ওই যে পিটাপিটি কইরা স্বীকার করলো না, এটা কি অপ্রাসঙ্গিক। ধারা কত? 25। 25। আর সিআরপিসির কত? 161 ধারা। আমরা বলি না যে এই 164 ধারায় স্বীকারোক্তি, 161 ধারায় স্বীকারোক্তি। ওই যে 161 161 হলো পুলিশের নিকট স্বীকারোক্তি। এটা কি আদালতে অগ্রহণযোগ্য। তাহলে আদালতে গ্রহণযোগ্য কোনটা? 164 ধারার স্বীকারোক্তি। 164। 164 মানে কি? এক কথায় ওয়ার্ড উত্তর ম্যাজিস্ট্রেটের সামনে, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। ওই যে আগে পড়েছিলাম, আগে কোথায় জানি পড়িয়েছিলাম, বেবি আসি দাঁড়াও। ওই যে আগে সরি। পড়িয়েছিলাম না, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। কোথায় জানি পড়িয়েছিলাম, কোন বিষয়ে? ওই যে জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনভেনশনে। তো আমার বলছে পুলিশ অফিসারের নিকট স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ধারা কত? 25। 26-এ বলছে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। এই তিনটা সেকশনে এইরকম, ভয়ে দেখে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক।
তো 26 ধারার একটা ব্যতিক্রম রয়েছে, সেকশন 26-এর পুলিশ কাস্টডিতে রয়েছে আসামি, কিন্তু সেইখানে যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিত থাকে তাহলে স্বীকারোক্তি কি হবে? প্রাসঙ্গিক। এটা মনে রাখবা, 26-এ 26-এ পুলিশ কাস্টডিতে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, আবার পুলিশ কাস্টডিতে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি প্রাসঙ্গিক। ক্লিয়ার রাইদা? জি দাদা। 26টা ক্লিয়ার হইতে হবে। পুলিশ কাস্টডিতে আছে, তখন স্বীকারোক্তি করেছে, এটা কি হবে? অপ্রাসঙ্গিক। আবার পুলিশ কাস্টডিতে আছে কিন্তু সামনে ম্যাজিস্ট্রেট আছে, তখন সে স্বীকারোক্তি দিয়েছে, এটা কি হবে রাইদা বলো? ম্যাজিস্ট্রেট থাকলে সেটা প্রাসঙ্গিক, না থাকলে অপ্রাসঙ্গিক। আরে বাবা, ওইটাই তো বুঝবা তুমি, যে একটা জি মানুষ পুলিশ কাস্টডিতে আছে, স্বীকারোক্তি করেছে, জি এটা কি হবে? ইররিলেভেন্ট। ইররেলেভেন্ট। আর যখন ওই আবার স্বীকারোক্তিটা আবার পুলিশ যখন কাস্টডিতে নাই, থাকা আবার অবস্থায় এইভাবে ম্যাজিস্ট্রেটের বুঝতে সামনে হবে, হবে। আবার ওটা বুঝতে হবে। জি পুলিশ জি কাস্টডিতে স্বীকারোক্তি ইররিলেভেন্ট, again পুলিশ কাস্টডিতে বাট ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট, ইট ইজ পুলিশ রিলেভেন্ট। কাস্টডিতে বাট ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। জি ইট ইজ কি? রেলেভেন্ট। এটা 26 ধারার এই দুই রকম ব্যাখ্যা, এটা জি বুঝতে হবে। সেকশন 27-এর 26-এর ব্যাখ্যা দুইটা। কি দুইটা ব্যাখ্যা বলো তো দেখি, আবার বলো, এটা বুঝতে হবে তো। পুলিশ কাস্টডিতে স্বীকারোক্তি ইররেলেভেন্ট। পুলিশ কাস্টডিতে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি হচ্ছে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক। হ্যাঁ, ইংরেজি বলা শিখো না কেন তুমি? তুমি ইংরেজি জানো। পুলিশ কাস্টডিতে বাট জি ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। that confusion জি is relevant. ইজ রেলেভেন্ট। এইভাবে জি বলো। বলার জোর বাড়বে, আর্গুমেন্টের পাওয়ার বাড়বে। জি দাদা। হ্যাঁ, তাহলে আমাদের এই 26, এটা তাহলে আমি কি দেখলাম? অপ্রাসঙ্গিক ধারা, ইরিলিভেন্ট ধারা কত থেকে কত? আমরা তিনটা পড়ে ফেলছি, 24, 25, 26। কেন ইরিলিভেন্ট? একটা হচ্ছে ভয় দেখাইয়া ইরিলিভেন্ট, আর একটা হচ্ছে পুলিশের সামনে স্বীকারোক্তি ইরিলিভেন্ট, আর একটা হচ্ছে পুলিশ কাস্টডিতে স্বীকারোক্তি ইরিলিভেন্ট। ঠিক কিনা? আমি জি 24, দাদা। 25, 26-এ বুঝতে হবে এই তিনটা ওয়ার্ড দিয়ে। কিভাবে? ভয় দেখাইয়া 24 ইরিলিভেন্ট, পুলিশের সামনে স্বীকারোক্তি ইরিলিভেন্ট 25, পুলিশ কাস্টডিতে স্বীকারোক্তি ইরিলিভেন্ট 26। তুমি কিন্তু সেকশন মনে রাখার উপায় এইটাই। আমি পড়াটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি রাইদা। জি দাদা, আমি বুঝতে পেরেছি। এখন তাহলে আমার আর বাকি রইল কয়টা? 52 আর 54 ইরিলিভেন্ট সেকশন, তাই না? 52, 52 and 54। তাহলে 52-তে কি বলেছে? বলেছে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক। এটা লিখে রাখতে পারো সংক্ষেপে। সেকশন 52, ফর দি সিভিল সুট ক্যারেক্টার উইল বি ইররিলেভেন্ট। সেকশন 52, দেওয়ানি মোকদ্দমায় সিভিল সুট ক্যারেক্টার উইল বি কি? ইররিলেভেন্ট। এই কথা একবারে মনের মধ্যে গেঁথে দিবা। দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক কতই বলেছে? সেকশন 52। আবার 54 বলেছিলাম কিনা? 54-এ বলছে ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, অর্থাৎ ক্রিমিনাল সিআরপিসিতে সুট অফ সিআরপিসি, না সুট হবে না, কেস অফ সিআরপিসি ডিসঅনেস্ট ক্যারেক্টার উইল বি ইররিলেভেন্ট। এই কথাটা মনোযোগ দিয়ে শুনবা। দেওয়ানি মামলায় চরিত্র ইররিলেভেন্ট, ফৌজদারি মামলায় অসৎ চরিত্র ডিসঅনেস্ট ব্যাড ক্যারেক্টার ইররিলেভেন্ট। এটা ধারা কত? 54, আর ওইটার ধারা কত? 52। আমি কি বুঝাইতে পারছি? আওয়াজ দিতে হবে তো। কিন্তু ক্রিমিনাল মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক কেন দাদা? এটা তো প্রাসঙ্গিক হওয়ার কথা, যে একটা লোক তো আহ, খারাপই, যখন না, স্বীকৃত খারাপ আর কি। যদি না চরিত্র বিষয়ে প্রশ্ন উত্থাপন হয়,
বিচার্য বিষয়ের আচ্ছা সঙ্গে আচ্ছা, ঠিক আছে। সম্পর্কিত হইলে তোলা যাবে। বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যুর সঙ্গে যদি ক্যারেক্টার রিলেটেড হয় তাহলে তোলা যাবে। আর যদি ফ্যাক্ট এন্ড ইস্যুর মধ্যে চরিত্র না আসে তাহলে তুমি বলছে তার চরিত্র খারাপ, এই কথা বলা যাবে না ফৌজদারি মামলায়। এইটাই বলছে যে ফৌজদারি মামলায় ব্যাড ক্যারেক্টার ইররিলেভেন্ট যদি না সেটা বিচার্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়, এই কারণে বলছে। তো ওইটা আমাদের ব্যাখ্যাতে আমরা পরে বুঝবো সেকশনে গিয়ে। কিন্তু আমার এখন মনে রাখতে হবে দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। একটা 52, একটা 54। আমার ইরিলিভেন্ট সেকশন শেষ। তুমি কি লিখে রাখছিলে এই 4টা সেকশন? 5টা জি দাদা। ইরিলিভেন্ট সেকশন। এখন লেখো রিলিভেন্ট সেকশন, মানে প্রাসঙ্গিক ধারা। সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক ধারাগুলা কোনগুলো? কোনগুলো ইরিলিভেন্ট, সরি রিলিভেন্ট মানে আদালত গ্রহণ করে। সাক্ষ্য আইনের রিলিভেন্ট সেকশন হচ্ছে 27, 27, 28, 29, 32, 33, 45, 46, 47, 53, 55। বাংলায় যদি বলি 27, 28, 29, 32, 33, 45, 46, 47, 53, 54 ধারা। এখন ধারা কয়টা হয়েছে দেখো তো? 11টা। আয় আল্লাহ, এটা কিটা হইলো রে? আরে হায়, সে তো একটা ধারা বেশি লিখে ফেলছে। না না দাদা, ঠিকই আছে। আমি 32 33 এর জায়গায় মাঝখানে একটা হাইফেন দিছিলাম, এই জন্য সর- ই হয়ে গেছে। ঠিক সর্বনাশ আছে। হয়েছে। তাহলে আমার পরের প্রশ্নের উত্তর দাও। কি সাক্ষ্য আইনে দ্য এভিডেন্স অ্যাক্ট ইরিলিভেন্ট সেকশন, হাউ মেনি ইরিলিভেন্ট সেকশন? ইরেলেভেন্ট সেকশন হতেছে আপনার 1 2 5টা। আল্লাহ, 5টা। আর রিলেভেন্ট, হাউ মেনি রিলেভেন্ট জি, সেকশন? 10টা। এইটাই দেখতে হয়, ডাবল। ওটাই ওটাই বুঝা রাখতে হয়, নোট নিতে হয় যে জি জি, থ্যাংক ইউ। প্রাসঙ্গিক ধারা রয়েছে 10টি। ঠিক যেমন ভাবে বুঝেছিলাম অপ্রাসঙ্গিক ধারা রয়েছে 5টি, ঠিক এইভাবে বুঝতে হবে অপ্রাসঙ্গিক ধারা রয়েছে 10টি। এবং সেই প্রাসঙ্গিক ধারাগুলা কি? 27 বলছে আসামির নিকট প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যেতে পারে তাহা প্রাসঙ্গিক। ওই যে 27 ধারায় বলেছে আসামির নিকট প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যেতে পারে। উত্তরটা কি হবে, ব্যাখ্যাটা কি, রাইদা আমাকে দাও। যে এই সেকশনের এই কথার দাদা দ্বারা তুমি বুঝতে কিছু পারি না, বুঝতে আপনি পারো বুঝে দেন। না? তাহলে ইংরেজিটা বলো, আমি প্রমাণ দিচ্ছি। ইংরেজি বলো এই লাইনের। আচ্ছা জি, বলতেছি দাঁড়ান। এটা হচ্ছে 27 ধারা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভড ফ্রম অ্যাকিউজড মে বি প্রুভড, মানে আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্যের কতটুকু প্রুফ করা যাবে। হ্যাঁ, হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভড ফ্রম অ্যাকিউজড মে বি প্রুভড। আচ্ছা, মে বি প্রুভড মানে জি, কতখানি প্রমাণ করা যাবে। অর্থাৎ আমরা তাহলে ইনফরমেশন কার কাছ থেকে পাবো? আসামির কাছ থেকে। এইখান থেকেই পয়েন্ট শুরু হয়েছে যে আসামি যে জি, তথ্য দিবে সেই তথ্য থেকে কতটুকু পুলিশ প্রমাণ প্রমাণ হিসেবে দাখিল করতে পারবে। বলছে আসামির নিকট থেকে যতটুকু প্রমাণ পাওয়া যাবে ততটুকুই। আসামি বলছে আমি ছুরি দিয়া রহিমা এই আমি ছুরি দিয়া মনে করো এক্স বা ওয়াই কে হত্যা করেছি, তারপর ছুরিটি রান্নাঘরে রেখেছি। পুলিশ তারে ধরতে গিয়া তার কথা মতো রান্নাঘর থেকে ছুরি পেয়েছে। সে ছুরিটা যে রান্নাঘরে আছে বলেছে কে? বলো। আসামি বলেছে আমি ছুরি দিয়ে এক্স ওয়াই কে হত্যা করে ছুরিটি রান্নাঘরে রেখেছি। তো এই যে ছুরিটি রান্নাঘরে আছে এটা কে বললো? এটা বলো। হ্যালো এটা হ্যালো, এটা এটা কে? কে বলবে? এটা না না, কে এটা বলছে তো এটা? পুলিশ বের করবে।
তো আবার উল্টা কথা, এটাই তো বুঝতে হবে। পুলিশের জি জেরার মুখে সে বলেছে যে আমি এক্স ওয়াই কে ছুরি দিয়ে হত্যা করে ছুরিটি রান্না আহা করে রেখেছি। এই যে রান্না করে রেখেছে এই কথাটা কে বললো? তো আসামি নিজেই বলেছে। এই তোমার প্রশ্ন, এই যে তোমার এটাই তোমার প্রশ্ন। ইনফরমেশন রিসিভ ফ্রম অ্যাকিউজড, অ্যাকিউজড, তাইলে তুমি ইনফরমেশন এই যে কার কাছ থেকে পাইছো? অ্যাকিউজড এর কাছ থেকে। অ্যাকিউজড বলছে, কি বলেছে? রান্না করে রেখেছি। হ্যাঁ এই ২৭ ধারা বলছে আসামির নিকট প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যাবে, অর্থাৎ আসামি যা বলছে সেই অনুযায়ী তুমি এই ছুরিটা পেয়েছো কি রান্না করে? পুলিশ পেয়েছে। হ্যাঁ পেয়েছে। তো তাইলে পুলিশ আদালতে প্রমাণ হিসাবে ওই ছুরিটা দাখিল করতে পারবে। হ্যাঁ তার স্বীকারোক্তি যে সে বলছে। হ্যাঁ, শুধু স্বীকারোক্তি না, স্বীকারোক্তি অনুযায়ী এই ইনস্ট্রুমেন্টটা সে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ দুইটাই। আসামির স্বীকার অনুযায়ী যদি কোনো বস্তু কোনো আলামত পাওয়া যায় ততটুকু আদালতে প্রমাণ হিসাবে দাখিল করা যায় এবং যাবে। আদালতে এটা প্রাসঙ্গিক। আমরা তো পড়তেছি রিলিভেন্ট এন্ড ইরিলিভেন্ট ইস্যু নিয়ে। আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যতটুকু আলামত পাওয়া যাবে ততটুকু আদালতে কি প্রাসঙ্গিক। এটাই আমার ২৭ ধারার বক্তব্য। How much of information received from accused may be proved. May be proved মানে ওই যে মে প্রিজনের মাঝে পড়া গেল যে ততটুকু প্রমাণ করা আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা যাবে। ২৭ ধারায় বলেছে। আমি কি ২৭ ধারা বুঝাইতে পারছি? জি দাদা। তাইলে পরের ধারায় যাব, বলো। হ্যাঁ দাদা যান। এরপরে ২৮ ধারায় বলছে, এটা পড়ায় ফেলছি, ২৪ ধারার ব্যতিক্রম। ওই যে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, অপসারণের পর স্বীকারোক্তি, অর্থাৎ মারামারি না কইরা স্বীকারোক্তি, এটা রিলিভেন্ট। কনফিউশন মেড আফটার রিমুভাল অফ ইমপ্রেশন কজ বাই ইন্ডুসমেন্ট, থ্রেট অর প্রমিস, রিলিভেন্ট। কথা কি বুঝাইতে পারছি? কনফিউশন মেড আফটার রিমুভাল, আফটার রিমুভালের বাংলা কি বলো? এই যে বলছে কনফিউশন মেড মানে কি স্বীকারোক্তি তৈরি করা মানে হবে। সরিয়ে দেওয়া আর কি, হ্যাঁ, নির্মূল করা বা সরিয়ে দেওয়া। তুমি সরাও, কিন্তু আগেরটা কি বলছে যে কনফিউশন মেড মানে কি স্বীকারোক্তি হুম তৈরি করা হইল। কখন তৈরি করা হইল? হ্যাঁ। রিমুভাল কখন অফ তৈরি করা হবে? ইমপ্রেশন, ও অর্থাৎ আচ্ছা আচ্ছা, রিমুভাল অফ ইমপ্রেশন। রিমুভাল অফ ইমপ্রেশন কি ধরনের ইমপ্রেশন ছিল? ইন্ডুসমেন্ট, থ্রেট, ভীতি, প্রমিস। হ্যাঁ হ্যাঁ। সেকশনটা তো বুঝতে হবে ভাইয়া, যে জি কনফিউশন দাদা। মানে স্বীকারোক্তি তৈরি করা হয়েছে হুম। কখন? আফটার, পরে, কিসের পরে? আফটার রিমুভাল অফ থ্রেট অর এইভাবে ইয়া ভেঙে ভেঙে পড়বা। আফটার, পরে, কি ইমপ্রেশন পরে? কজড বাই ইনডিউসমেন্ট থ্রেট, রিমুভাল অফ রিমুভাল অফ অ্যাপ্রেশন, ইমপ্রেশন রিমুভাল অফ কজড অ্যাপ্রেশন, বাই অ্যাপ্রেশন ইনডিউসমেন্ট থ্রেট অর প্রমিস রেলেভেন্ট। রেলেভেন্ট। তো কি হইলো? রিমুভাল অফ জি ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে প্রভাব। প্রভাব কি প্রভাব? এই প্রভাব, হ্যাঁ। খারাপ প্রভাব। কিসের প্রভাব? ইন্ডুসমেন্ট, প্রলোভন। ইনডিউসমেন্ট থ্রেট, হ্যাঁ। ইন্ডুসমেন্ট মানে হচ্ছে থ্রেট বা প্রলোভন। ভীতি। থ্রেট মানে ভয় জি, দেখানো। প্রমিস মানে ভয় প্রতিশ্রুতি। দেখানো, প্রতিশ্রুতি। তবে যদি স্বীকারোক্তিতে প্রলোভন না থাকে, ভয় না থাকে, প্রতিশ্রুতি না থাকে, তাহলে তো একজন সাক্ষী স্বাভাবিকভাবেই তার সাক্ষী দিচ্ছে বা স্বীকার করছে, তো এটা আদালত গ্রহণ করবে। কিন্তু ২৪ ধারায় বলেছিল যে ফ্রম বাই দ্য ইন্ডুসমেন্ট, থ্রেট, প্রমিস ইজ ইররিলেভেন্ট, নাকি? হ্যাঁ এটাই তো বলছিলেন যে 24-এর বিপরীত হচ্ছে 28। হ্যাঁ, ২৪-এ বলছিল কনফেশন কজ বাই ইন্ডুসমেন্ট, থ্রেট, প্রমিস ওয়েন ইররিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং, ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক। এটাও মনে রাখবা, দেওয়ানি মামলায় না ফৌজদারি মামলায় বই ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির মাধ্যমে যদি স্বীকারোক্তি আদায় করা হয় ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক। ধারা কত? ২৪। ভয় ভীতি অপসারণের পর স্বীকারোক্তি প্রাসঙ্গিক। ধারা কত? ২৮। ক্লিয়ার? রহিমা কি আসছো?
ও স্যার আমি মিউট করে বলতেছি, খেয়াল ও করে নেবেন। আল্লাহ রে, এখন কি হইব রে? ও বাবুকে খাওয়াচ্ছে যে, আচ্ছা, সাউন্ড এরপরে যেন না যায়। 29 দ্বারা কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট, not to become irrelevant। কি সুন্দর ইংরেজি! কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট, not to become irrelevant because of promise of secrecy। কি সুন্দর ইংরেজি! কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট মানে কি? অন্যভাবে, অন্যভাবে কি অপ্রাসঙ্গিক। স্বীকারোক্তি অন্যভাবে হ্যাঁ, স্বীকারোক্তি অন্যভাবে অন্যভাবে প্রাসঙ্গিক হইলে কেবল গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। যেমন বলছিল গোপন রাখার প্রতিশ্রুতি, একজন আরেকজনকে বলছিল বলিস না কেউ রে, ওই বাড়িতে দেখছি কলা খায় নাকি। এখন একজন আরেকজন মারামারি লাগিয়া কইয়া দিছে, তো ওই যে কইছে এটা আদালত গ্রহণ করবে, বলছে এই যে আমি এরে বলছিলাম গোপন রাখো, এটার জন্য বাধা হবে না। প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি, তুমি একজন সন্ত্রাসীর স্বীকারোক্তি আদায় করার জন্য সন্ত্রাসীর প্রেমিকা সাজ্জা তার সামনে হাজির হইয়া তার স্বীকারোক্তি নিয়ে আসলা, আদালতেই স্বীকারোক্তি গ্রহণ করবে। তুমি যে প্রতারণা করে স্বীকারোক্তি নিছো এটা আদালত ধরবে না, তুমি যে স্বীকারোক্তি আনতে পারছো এটাই আদালত গ্রহণ করবে। কাউরে মাতাল কইরা মদ খাওয়াইয়া ড্রিঙ্কস করাইয়া তার ভিতর থেকে কথা নিয়ে আসলা, ওই কথা আদালতে নিয়ে দিলা, আদালত বলছে কি ইট ইজ প্রাসঙ্গিক, রিলিভেন্ট, অপ্রাসঙ্গিক হবে না। যে কয়সা বললো আরে আমি মাতাল অবস্থায় বলছিলাম আমি রহিমার বাড়িতে চুরি করেছি, আরে ভাই তুমি তো বলেছো চুরি করেছি, মাতাল অবস্থায় বলেছো, এটা কোনো অজুহাত হবে না, আদালত এটা গ্রহণ করবেন। অসতর্কতা ভাবে বলে ফেলছে, অনেক সময় মুখ দিয়ে বের হইয়া যায়, হায় হায় আমি রহিমার বাড়ির থেকে কালকে একটা কলম চুরি করে আনছি, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে। পরে জায়গা যদি বলো আরে না এটাকে আমি ইচ্ছা করে বলছি নাকি, হঠাৎ আমার মুখ দিয়ে এসে গেছে, এটা গ্রহণ করা যাবে না। আদালত বলছে না, তুমি তো বলে ফেলছো, এটা গ্রহণযোগ্য হবে। এই কথাটাই 29 ধারায় বলেছে যে কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট, অন্যভাবে কি প্রাসঙ্গিক। স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক, নট টু বিকাম ইরিলিভেন্ট, অপ্রাসঙ্গিক হইবে না। কখন? বিকজ অফ প্রমিস অফ সিক্রেট, গোপন রাখার শর্তে এটা কি হবে না, অপ্রাসঙ্গিক হবে না। আরে এটা গোপন রাখার কথা ছিল, আমি এটা বললে ফেলাইছি, কাজে আগেরটা মিথ্যা, না হবে না। আদালত বলছে গোপন রাখার শর্তে কারো মুখ দিয়ে কথা বের হয়ে গেলে আদালত গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না, এটা প্রাসঙ্গিক হবে। দেখো সেকশনটা বুঝতে পারছো কিনা, রাইদা বুঝতে পারছো কিনা দেখো। জি দাদা, একটু পড়লে আর একটু বললে নাই, পড়ার পড়তে মধ্যে হবে। পড়া ক্লিয়ার, আর একটু বললে কি জি, মানে ওই সেকশন গুলো গাইড মনোযোগ দিয়ে গাইড পড়ো না। খুলে আর দু একটা ইয়ে দেখবো। না না গাইড খোলা খোলা দাঁড়াও। লাগবে না, সেখানে ইংরেজি ওয়ার্ডের মধ্যেই রয়েছে যে কি জি দাদা। প্রমিস, বিকজ প্রমিস অফ সিক্রেসি, খালি এটা মনে রাখলেই হবে। প্রমিস অফ সিক্রেসির কারণে কি হবে না, ইরিলিভেন্ট হবে না। ইররিলেভেন্ট হবে না। ওই কথাটা মনে রাখলে হবে। প্রমিস অফ সিক্রেসি বাংলা কি, গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হইবে না। এই কথাটা মনে রাখলেই 29 দ্বারা হয়ে গেল। প্রমিস অফ সিক্রেসি ইররিলেভেন্ট হবে না, বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি, গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। কি অপ্রাসঙ্গিক হবে না? কনফিউশন, স্বীকারোক্তি। কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট, কনফিউশন আদারওয়াইজ রিলেভেন্ট, নট টু বিকাম irrelevant because of promise of secrecy। প্রমিস অফ সিক্রেসির কারণে কনফিউশন কি হবে না, অপ্রাসঙ্গিক হবে না, ইরিলিভেন্ট হবে না। এটার জন্য অন্য কিছু দেখার দরকার নাই। তো পয়েন্ট কয়টা? 1 2 3 4 5টা। কি বলেছিলাম? ব্যাখ্যা কয়টি? 5টি। গোপনীয়তা রাখার গোপন রাখার প্রতিশ্রুতি, প্রতারণার মাধ্যমে, মাতাল অবস্থায় নাকি
যে প্রশ্নের জি উত্তর স্যার। দিতে সে বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তরের স্বীকারোক্তি অসতর্কতার কারণে। এই 5টা ব্যাখ্যা এটার। 29 ধারার ব্যাখ্যা কয়টি? 5টি। 5টি। 32 ধারা বলছে স্ব আসামি নিজেকে সহ অন্যদের জড়িয়ে দোষ স্বীকার করলে তাহা স্বীকারোক্তিকারী সহ অন্যান্য সহ আসামিদের বিরুদ্ধে বিবেচনায় নেওয়া যেতে পারে। 30 ধারা হইল স্ব আসামির দোষ স্বীকার প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক। এই যে স্ব আসামি, স্ব আসামি, স্বীকার হচ্ছে হ্যাঁ, স্ব আসামি স্বীকারোক্তি প্রাসঙ্গিক, এই কথাটাই আমাদের এখানে বুঝতে হবে। সেম অফেন্স। আচ্ছা, জি স্যার। এরপরে বলছে admission not conclusive proof but a estoppel। এটা একটা মনে রাখার মতো ইংরেজি। admission not conclusive proof but a estoppel। এই ইংরেজিটা লাইনটা লিখো খাতায়। 32 দ্বারা, 32 না 31 দ্বারা। Admission not conclusive proof but may stop. বাট হ্যাঁ, এস্টেপাল, এই কথার উপরে রিটার্নে এই প্রশ্নটা, এই লাইনটাই রিটার্নে আসতে পারে। এমসিকিউ তো বটেই। কি বলেছে? অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট এ মে এ এস্টেপাল। অর্থাৎ কি? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, জি স্যার। প্রমাণ কিন্তু প্রতিবন্ধ হইতে পারে। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, প্রমাণ কি হইতে পারে? প্রতিবন্ধ হইতে পারে। এর মানে কি? এর মানে হইল একবার কোনো কিছু স্বীকার করে পরবর্তীতে তা অস্বীকার করা যাবে না। যায়। অস্বীকার করা কোনো ক্ষেত্রে কি হইতে পারে? বাধা সৃষ্টি হইতে পারে। এস্টেপল মানে কি? বাধা। বুঝছো তুমি? জি অর্থাৎ স্যার। তুমি রহিম করিমকে বলল যে কোনো একটা কাজ করার জন্য বলল, রহিমের কথায় করিম কোনো কাজ করলো, কাজের ফলে কোনো ঘটনা ঘটলো, পরবর্তীতে রহিম করিমকে বলতে পারবে না আমি এই কথা বলি নাই, জি কারণ স্যার। রহিমের কথার উপরে ভিত্তি করিয়াই করিম কাজটা করেছিল। করে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে এই কথা বলতে পারবে না যে আমি তোমাকে এটা বলি নাই। এটাই হচ্ছে এস্টেপেল। বলি। ধারা 32 গুরুত্বপূর্ণ ধারা। জি যেই স্যার। যেই ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি প্রাসঙ্গিক, খুবই ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ তে তো আসবেই। Cases in statement of relevant fact by person who is dead or cannot be found etc is relevant। তাহলে এখানে 32 নম্বর কি? হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড, এই দুইটা কথা মনে রাখতে হবে। হু ইজ ডেড মানে কি? মৃত ব্যক্তি। মৃত ব্যক্তি। যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি মৃত। ক্যান নট ফাউন্ড মানে কি? cannot found নিখোঁজ। নিখোঁজ ব্যক্তি। তাহলে মরা মানুষ আর নিখোঁজ মানুষের বিবৃতি কি? রিলিভেন্ট অর ইরিলিভেন্ট? কি হবে বলো? রিলিভেন্ট। ধারা কত? 32। 32 এই যে দ্বারা। তাহলে যদি বলে মৃত্যু ডাইং ডিক্লারেশন কত ধারা, যদি এমনি বলে তাহলে 32 সেটা 32 ধারা। আর যদি বলে মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কিত ধারা কত দিয়া যদি বলে 31 32 1 32 2 32 3, তখন কত হবে? 32 1। 32 1। তাহলে আমার প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। তো আমি দেখলাম মৃত ব্যক্তি নিখোঁজ ব্যক্তি, হু ইজ ডেড ক্যান নট বি ফাউন্ড, এই ধরনের এই প্রকারের 60 জন ব্যক্তির 8 ধরনের বক্তব্য প্রাসঙ্গিক, এটা মনে রাখতে হবে। সেকশন ধারা, অর্থাৎ মৃত ব্যক্তি নিখোঁজ ব্যক্তি এইরকম কয় ধরনের লোক? 60 ধরনের লোক। 4 ধরনের লোকের 8 ধরনের বিবৃতি প্রাসঙ্গিক। এখন এই 60 ধরনের লোক কে কে? হু ইজ মৃত ডেড মৃত ব্যক্তি, ক্যান নট হ্যাঁ, ফাউন্ড নিখোঁজ ব্যক্তি,
অক্ষম জি ব্যক্তি, স্যার। অক্ষম ব্যক্তি। অক্ষম ব্যক্তি, আর এরপর ব্যয় হচ্ছে এবং যাকে হাজির করা ওই যে আদালতের জন্য সময় এবং ব্যয় হ্যাঁ, সাপেক্ষ। ব্যয় এবং সময় সাপেক্ষ, অর্থাৎ অনেক সময় লাগবে, অনেক টাকা ব্যয় হবে একজনকে পাকিস্তান থেকে বাংলাদেশে এনে হাজির করতে। এটাকে জি বলা স্যার। হচ্ছে। এই 4 ধরনের ব্যক্তি কয় ধরনের বক্তব্য দিবে? 8 ধরনের। 8 ধরনের বক্তব্য প্রাসঙ্গিক। যেমন 31 এতে বলছে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। এখন আমাকে বুঝতে হবে ডাইং ডিক্লারেশন কি। ডাইং ডিক্লারেশন মানে হইল কোন ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে, জি কজ অফ বিবৃতি। ডেথ এন্ড সার্কামস্টেন্স সম্পর্কে, অ্যাবাউট কজ এন্ড ডেথ, বিফোর বিফোর ডেথ। তাহলে মৃত্যুর কারণ এবং পরিস্থিতি ইংরেজি কি? কজ এন্ড সার্কামস্টেন্স, কজ এন্ড সার্কামস্টেন্স অ্যাবাউট ডেথ, দিস পার্সন হু গিভেন স্টেটমেন্ট বিফোর ডেথ। তাহলে মৃত ব্যক্তি তার স্টেটমেন্টটা কখন দিবে? মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে। কোন সম্পর্কে দিবে? কজ অফ মৃত্যু ডেথ, কজ অফ কজ ডেথ, অফ ডেথ মৃত্যুর এন্ড কারণ সার্কামস্টেন্স, কজ অফ ডেথ এবং এন্ড সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্স। মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে মৃত্যুর পূর্বে যে যে বিবৃতি বিবৃতি দিবে প্রদান করে তাকে বলা হয় ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। ঘোষণা। তাহলে আমার এখানে কন্ডিশন হইল কোন ব্যক্তি ডাইং ডিক্লারেশন দিতে গেলে প্রথম শর্ত হইল ওই ব্যক্তির কি করতে হবে? মৃত্যু হইতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মাস্ট বি ডাই। জি স্যার। একটা প্রথম শর্ত কন্ডিশন, হি মাস্ট জি বি ডাই, and second condition, he must be সো given his statement before death. এই দেখো, before die, before death। এই দেখো রাইদা কি আছে না ঘুমাইতেছে? দেখো রাইদা তো না দাদা, আমি আছি, আমি শুনতেছি। আর এতে তো কোনো আওয়াজ দেয় না, মানে মনে হইতেছে বক্তব্য শুনে না দাদা, ঘুমাইতে ওই যে গেছে। বাচ্চারা ই করে তো, কথা টথা বলে তো, এই জন্য মিউট করে বাচ্চা রাখতেছি। কাচ্চা থাকবে না, দরজা টরজা বন্ধ হয়ে যাবে করার সময়। করার সময় স্বামী থাকবে না, বাচ্চা থাকবে না, তুমি থাকবা, তোমার বই থাকবে আর তোমার গুরু থাকবে। জি দাদা। তাইলে বিফোর ডেথ, আফটার ডেথ, এটার মানে কি? মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে। হ্যাঁ, তাইলে মৃত ব্যক্তি, ডেড ম্যান কখন স্টেটমেন্ট দিবে? বিফোর ডেথ নাকি? মৃত্যুর হ্যাঁ, পূর্বে। ডেড ম্যান গিভেন স্টেটমেন্ট বিফোর ডেথ, ডেড ম্যান, বিফোর হ্যাঁ, গিভেন স্টেটমেন্ট বিফোর ডেথ। কি সুন্দর ইংরেজি, ঠিক কিনা রাইডা? রাইডার মনে হয় একদম জি মজাই দাদা। লাগতেছে না। না দাদা, লাগতেছে, এই যে শব্দ তো, এই জন্য মিউট করে রাখতেছি। এর শব্দ তো হইতে হইব, সাইডে তো আলো বাতাস আছে, এটারও তো একটা সাউন্ড পাওয়া যায়। তাহলে এটা অনেকে বুঝে না দেখে এটা বলছি আমি, কারণ ডাইং ডিক্লারেশন কি এটাই বুঝে না। কি হইছে? জি স্যার। কোন ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তার মৃত্যুর পূর্বে সে যে বিবৃতি প্রদান করে তাকেই বলে মৃত্যুকালীন ঘোষণা। ঘোষণা। ইয়া আদালতে প্রাসঙ্গিক। এটা কি? রিলিভ্যান্ট, আদালত রিলিভ্যান্ট। সেকশন কত? 32-1, 32/1। এই যে ডাইং ডিক্লারেশন সেকশন হচ্ছে 32/1, বুঝছো? বাই ওয়ান। তো সেইখানে কি হইল? বলছে কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কি কজ অফ ডেথ, ইংরেজিটা বুঝবা, কজ অফ ডেথ সম্পর্কে কি দেয়? গিভেন স্টেটমেন্ট। এখন অনেকে বলে আগায় সে মারা গেল, তার স্টেটমেন্ট দিবে কখন? ঠিক কিনা? জি স্যার। এখন ঘটনা হলো অনেক সময় অনেকে প্রস্তুতি নিয়ে মারে, ধরো ধৈর্য নিয়ে বাইন্ধা রাখলো,
2-4-10 মিনিট, আধা ঘন্টা সময় দেয়, কোনো এক ফাঁকে একটা কাগজের মধ্যে সে লিখে ঢিল দিয়া ফেলে দিল যে রহিম আমারে দৌড়ে আনছে, এখন আমারে মেরে ফেলতেছে। এটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন। মানে এইটা কাগজটা ফেলে দিল এবং আফটার দ্যাট হি উইল বি ডেড, সে মারা গেল, ওইটাকে বলে ডাইং ডিক্লারেশন। যদি মৃত্যু না হয় তাহলে সেটাকে ডাইং ডিক্লারেশন বলে না। এটা আমার বোঝার বিষয় যে যে ব্যক্তি স্টেটমেন্ট দিল সেই ব্যক্তির মৃত্যু যদি হয় তাকে বলে কি ডাইং ডিক্লারেশন। আর যদি মৃত্যু না হয় তাহলে এটা কি হয়ে যায়? উইটনেস, ডাইং ডিক্লেয়ার সাক্ষী। এটা কি হয়ে যায়? সাক্ষী। এটা তখন সাক্ষী হবে। হ্যাঁ, ঘটনার সাক্ষী, ইনসিডেন্টের সাক্ষী, উইটনেস হয়ে যায়। এরপরের প্রশ্ন, মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায় প্রযোজ্য? আমরা বলবো দেওয়ানি, ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য। দেওয়ানি ফৌজদারি উভয়। সিভিল এন্ড ক্রিমিনাল উভয় মামলায় প্রযোজ্য। এরপরে প্রশ্ন করতে পারে, ডাইং ডিক্লারেশনের গ্রহণযোগ্য করার জন্য শর্ত কয়টি? শর্ত 2টি। দুটি মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, পরিস্থিতি অ্যাকসেপ্টেবল, কন্ডিশন অফ অ্যাকসেপ্টেবল বাই ডাইং এই ডিক্লারেশন। ডাইং কন্ডিশন কয়টি? 2টি। কি? মৃত্যুর আশঙ্কা করে বিবৃতি প্রদান করিতে হইবে, মৃত্যুর কারণ এবং আর পরিস্থিতি মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তিকে অবশ্যই মৃত্যুবরণ করিতে হইবে। মৃত্যুর এই যে আশঙ্কা আর হলো তাহলে আদালতে ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল করার জন্য কন্ডিশন কয়টি পূরণ করতে হবে? 2টি। কি হচ্ছে সেটা? মৃত্যুর একটা আশঙ্কা হচ্ছে করে বিবৃতি দিতে হবে এবং আশঙ্কাকারী ব্যক্তির মৃত্যু ঘটতে হবে। করতে হবে। এই হইল ডাইং ডিক্লারেশন। এরপরের ডাইং ডিক্লারেশনের সঙ্গে একটা সম্পর্কিত বিষয় হচ্ছে জনশ্রুত সাক্ষ্য। এটার ইংরেজি নাম হচ্ছে হেয়ারসে এভিডেন্স। হেয়ারসে এভিডেন্স অর্থাৎ জনশ্রুত সাক্ষ্য সর্বদাই ইররিলেভেন্ট, অলওয়েজ ইররিলেভেন্ট, বাট এটার ব্যতিক্রম, এক্সেপশনটা কি? ডাইং ডিক্লারেশনে রিলেভেন্ট। এমন প্রশ্ন আসতে পারে, কোন ধরনের সাক্ষী মৃত্যুকালীন ঘোষণায়, কেবলমাত্র মৃত্যুকালীন ঘোষণায় প্রাসঙ্গিক? এটার উত্তর কি হবে? এভিডেন্স হেয়ারসে এভিডেন্স, জনশ্রুত সাক্ষ্য মৃত্যুকালীন ঘোষণায় প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসবে। দাদা জনশ্রুত সাক্ষ্য বলতে? জনশ্রুত সাক্ষ্যের ইংরেজি তো আমি সঙ্গে সঙ্গে বলছি, হেয়ারসে এভিডেন্স। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি। খেয়াল করতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াত বসলে এরকমই হয়। না দাদা, আমি লিখতেছিলাম, এই কারণে আমি খেয়াল করিনি, সরি। তুমি একটা জজ ব্যারিস্টারের পরীক্ষা দিতে রেডি হচ্ছ, তুমি তখন নীরবে নিবৃত্তে বসতে হবে, ধ্যান করো। দাদা সব সময় তো সম্ভব হয় না, আজকে না, এরকম একটা দিন। তুমি কন্ডিশন Sorry. মনে রাখবা, বনে মনে কুনে। ধ্যান করতে হয় কোথায়? বনে, মনে, কুনে, 3টা বাংলা ওয়ার্ড। এই যে পড়াশোনা মানে এটা ধ্যান, মেডিটেশন। তো এই মেডিটেশনের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছে কোথায়? বনে মানে খোলা মাঠে, মনে মনে মনে, আর কোথায়? ঘরের কোণে। অর্থাৎ এই কথার অর্থ হইল কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, নিরিবিলি পরিবেশে। 10টা থেকে 11:30। এখন স্যারে আমার পড়া পড়া আজকে যেহেতু রহিমায় আপত্তি জানাইছে, হেয়ারসে এভিডেন্স পর্যন্ত না, শেষ আপত্তি করি। না। তাইলে সমস্যা হেয়ারসে নাই। এভিডেন্স কাকে বলে? অন্যের Hearsay নিকট evidence শোনা সাক্ষ্যকে বলা হয় জনশ্রুত সাক্ষ্য। হেয়ারসে এভিডেন্স কাকে বলে? অন্যের নিকট শোনা সাক্ষ্যকে বলা হয় জনশ্রুত। হি রহিমা বলছে, রায়দা জানজনি খবর, ফেনীতে তো কালকে এখানে কলা গাছ 2টা ভাঙ্গা পড়িয়েছে। কি সে আইয়া আমার রাস্তার দুনিয়ারে বলছে এই যে রাস্তার মধ্যে 2টা কলা গাছ পড়ে গেছে, এখানে কিচ্ছুই পড়ছে না। না। এই যে রায়দা, রহিমার কাছ থেকে রায়দা শুনলো, আইসা আমারে বললো, এটা এই যে সাক্ষী, এটার নাম কি? Hearsay evidence. হেয়ারসে এভিডেন্স। এবং এটা অলওয়েজ কি? ইররিলেভেন্ট। এটা কি? অলওয়েজ Irrelevant. ইররিলেভেন্ট।
রিলেভেন্ট কিন্তু এক্সেপ্ট ফর ডাইং ডিক্লেরেশন। এক্সেপ্ট ফর ডাইং ডিক্লারেশন। তুমি এখন হ্যাঁ, কথা বলিও না। আচ্ছা। এরপরের প্রশ্ন, মৃত ব্যক্তি কয়ভাবে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করিতে পারেন? উত্তর কি হবে? দুই ভাবে, তিনভাবে, মৃত্যুর আগে আর পরে। ও আচ্ছা, হ্যাঁ, কয়ভাবে? তিনভাবে স্যার। 3 ভাবে। কি কি ভাবে? অরাল, রিটেন, আর কি? ইশারা হ্যাঁ, ইঙ্গিত। ওরাল, ইশারা ইঙ্গিত রিটেন, ইংরেজি কি? ইশারা ইশারা ইঙ্গিত ইংরেজি কি? সিগনাল। লিখিত বা ইশারা বা ইঙ্গিত। নাও। ইশারা ইঙ্গিত ইংরেজি কি? ইঙ্গিত ইংরেজি কি? সিগনাল। সিগন্যাল, সিগন্যাল। সিগনাল। তাইলে মৃত্যুকালীন ঘোষণা যে দিবে সে কয়ভাবে ঘোষণা দিতে পারে? 3 ভাবে। লিখিত দিতে পারে, তিনভাবে মৌখিক দিতে পারে, আর ইশারা ইঙ্গিতে দিতে পারে। দিতে এই 3 পারে। ভাবেই। এরপরের প্রশ্ন, এই মৃত্যুকালীন ঘোষণা কার কাছে দিবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার, পুলিশ, কার কাছে দিবে? রাইদা বলো। পুলিশের কাছে। এই ভুল হয়ে গেছে উত্তর। যে কোনো ব্যক্তির কাছে। উকিলের কাছে। যে কোনো যে ব্যক্তির কোনো কাছে। ব্যক্তির কাছে। জি। তার তো অন্য ইন্টেনশন থাকতে পারে না। আরে বাবা, সে মারা যাইতেছে, এখন ডাক্তার খুঁজবো, পুলিশ খুঁজবো, উকিল খুঁজবো, মুক্তার খুঁজবো, এগুলা পাইবো কই? যারে পাইবো তারে উপস্থিত বলবে, যেভাবে পাইবো সেইভাবে দিব। আচ্ছা দাদা, তাহলে তারপরে আমি একটা একটা জিনিস জানতে চাই। যেমন আমি একটা হুমায়ুন আহমেদের গল্পতে পড়ছিলাম যে একটা লোক, মানে খুব খারাপ লোক থাকে, সে তাকে অনেকের সাথে তার সমস্যা, সে এখন কি করে, তাকে রাত্রে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ একটা ওই যে মাছ মারার কোচ দিয়ে তারে মারে ফেলে। সে জানতেছে সে মারা যাবে, সে মারা যাওয়ার আগে তার শত্রু কিন্তু এই মৃত্যুর ঘটনার সাথে ইনভলভ না, তারে ফাঁসাই দিয়া যায়, এবং সেটা আবার সে একজনের কাছে বলেও যায় যে দিলাম ফাঁসাইয়া, আমি মরে গেলে এখন ওই বেটার জেল হবে। এসব ক্ষেত্রে কেমনে বুঝবে? আরে, এটা তো ডাইং ডিক্লারেশন হইলো না, এটা তো হইলো ইন্টেনশনাল ক্রিমিনোলজি। তো এখানে হ্যাঁ, এটা কেমনে বলছে, বুঝবে? সে তো মরে গেছে পরে ঠাস করে। সে বলেছে তো, সে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে বিবৃতি দিতে হবে, কজ অফ ডেথ এন্ড সারকামস্ট্যান্স। কজ অফ হ্যাঁ, ডেথ, এর জন্যই তো বুঝতে পারছি। ওই যে কত 32 ধারায় বলেছে, ওই 32 ধারায় নাই, 29 ধারায় বলছে, কি বলেছে? 5টি ব্যাখ্যা। ওই 29 ধারায় আমরা পরে এসেছিলাম না, 29 ধারায় আমরা পরে এসেছিলাম, বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি, অন্যভাবে প্রাসঙ্গিক, স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। কনফেশন আদারওয়াইজ রিলেভেন্ট, নট টু বিকাম ইরেলেভেন্ট বিকজ অফ প্রমিস অফ সিক্রেসি। এখানে একটা কথা আছে, আরেকটা কথা হইল যে মৃত্যুকালীন ঘোষণা সে মৌখিক দিবে, লিখিত দিবে, ইশারা ইঙ্গিতে দিবে, কিন্তু তুমি যেটা বলছো এটা হইলো ফেবুলাস, মেকিং, মেকিং করে হবে না। অর্থাৎ কার মৃত্যু কখন কিভাবে হবে কেউ বলতে পারে না। এর জন্যই বলা হয়েছে মৃত্যুকালীন ঘোষণা মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যে কোনো ব্যক্তির নিকট প্রদান করিতে পারে। যে কোনো ব্যক্তির নিকট, উপস্থিত যে কোনো যে কোনো ব্যক্তির নিকট, কারণ আর এখানে আপু যেটা বলছেন আপু, সাধারণত মৃত্যুর পূর্বে মানুষ মানে ভয় পায় তো আল্লাহকে স্মরণ করে, এই জন্য মিথ্যা কথা বলে না সাধারণত। এই জন্য আদালত এটাকে বিশ্বাস করে যে অন্তত মরার সময় তো কোনো মানুষ মিথ্যা বলবে না, কারণ সে জানে সে মারা যাচ্ছে। সে তো ইহজাগতিক লোভ লালসার বাইরে চলে যায়। যখন তুমি 4টা চাক্কু সে যে মারলা, কর্মের হোক, সবাই চিন্তা করে যে হ্যাঁ আমার পরকালে শাস্তি হবে যদি হ্যাঁ, মিথ্যা বলি। তুমি 4টা চাক্কু কিন্তু মারা, ওই ক্ষেত্রে আপনি যেটা বলতে হ্যাঁ, পারেন, ওই right. ক্ষেত্রে মিথ্যা বলতে পারে কে? ধরেন এখন আমি মারা যাচ্ছি, আপনার সামনে বললাম, রায়দাপুর সামনে বললাম যে আমাকে স্যারে মারছে। তো রায়দাপুর অন্য কোন একজনের সাথে শত্রুতা, সে কি করলো? স্যারের কথা না বলে বলল যে রহিমা আমাকে বলছে আমাকে মিষ্টিও মারছে। তখন এটা, রায়দাপুর ইন্টেনশনালি ওই মিথ্যাটা হ্যাঁ, বলতে পারে। হ্যাঁ, এটা তো ওটার ক্ষেত্রে যে এবার আদালত এটা কতটুকু হ্যাঁ, বিশ্বাস করবে না তো করবে সেটা ওইটা পরবর্তীতে তো ক্রিমিনাল সাক্ষী প্রসপেন্সি থাকবে, এটা অপরাধমূলক জি স্যার, ইয়ে থাকবে। তো ওইটা তো অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। তো আমার ওটাই প্রশ্ন হইলো, রিলেভেন্ট। মৃত্যুকালীন ঘোষণা কার কাছে করবে? যে কোনো হ্যাঁ, ব্যক্তির কাছে। উত্তর হবে যে যে কোনো কোনো ব্যক্তির ব্যক্তির কাছে। কাছে কয়ভাবে করবে? 3 ভাবে করবে। এগুলো পরিষ্কার, এই কনসেপ্ট কিভাবে এখান থেকে প্রশ্ন থাকবেই।
ঠিক এটা একটু আছে? বেশি থাকে হ্যাঁ, এখান থেকে বেশি বুঝতে থাকবে। আজকের পড়া আমি এখান পর্যন্ত রাখবো, কালকে 33 থেকেই পড়াবো, কেমন? স্যার এমনি আগে কত পর্যন্ত পড়াইছিলেন? ওই আগে তো আমি এখান পর্যন্ত এসে থামছিলাম, এই 33 না আমি পর্যন্তই। ওই ভালো করে তো দিন শেষ করতে পারি না। আর এমনি কি হোমওয়ার্ক দিবেন? কালকে কিন্তু ক্লাস করাবেন স্যার। হ্যাঁ, করাবো কালকে। এই যে হোমওয়ার্ক তো এইটাই, এই 33 থেকে আমাদের 55 পর্যন্ত বাকি আছে, হ্যাঁ, 33 থেকে 55। এক এক থেকে এক থেকে দেখবো নাকি 33 থেকে এক কত থেকেই 55 তুমি পর্যন্ত তুমি দেখবো? তো এক থেকেই দেখতে হবে, কারণ তুমি তো পরীক্ষার্থী, 29 তারিখ পরীক্ষা ভালো লাগবে। আচ্ছা কালকে তোমার। রাত্রে হলে পারবো। হ্যাঁ, এটা আর 2 দিনের সব ক্লাসে আমি এটা শেষ করে দিতে চাই, না হইলে এই বড় বড় বই রয়েছে, হ্যাঁ, সিআরপিসি রয়েছে, সময় তো কম। পেনাল কোড রয়েছে। এখন হ্যাঁ, কোটার সিআরপি হয়ে গেছে হ্যাঁ, তো। সিআরপিসি, পেনাল কোড, আবার সিপিসি পড়াইতে হবে। আমাদের তাইলে আমাদের